মেঘ বৃষ্টির রচনা। মেঘ কেন হয়, বৃষ্টি কেন নামে? আজ হচ্ছে আপনার 5/6/2025 সাল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, পুরো আকাশ মেঘে ছায়া। আর অলরেডি বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে। এই বৃষ্টি নামার কারণ হচ্ছে এই মুহূর্তে যত নদী নালা খাল বিল হাওর বাওর জলাশয় ডোবা পুকুর যত জলাশয় আছে সমস্ত জলাশয়ে লক্ষ কোটি কোটি মাছ, অসংখ্য অগণিত ডিম নিয়ে তারা অপেক্ষা করছে এবং অনেকে আছে ডিম ছেড়েও দিয়েছে। নম্বর এক। 2 নম্বর হচ্ছে, দেখা যাবে কিনা আমি জানি না, এটা একটা জাম গাছ, এই যেটা পেয়ারা গাছ বলে না, জাম গাছ বলে না, পেঁপে গাছ বলে না, আর ওপাশে যত গাছ আছে প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরা। তাতে কি এই বৃষ্টি নামার কারণ হচ্ছে এই ফুল ফল। এই যে গাছে গাছে যত অগণিত গাছ আর অসংখ্য তাদের ফুল ফল, এদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন। প্রচুর পরিমাণে খাদ্যের কারণে প্রচুর পরিমাণে তাপেরও দরকার, কারণ গাছ এই তাপের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য উৎপাদন করে। এজন্য এই সময় প্রচুর পরিমাণে রোদ হয়, তাপ হয়, আবার বৃষ্টিও হয়। বৃষ্টি কেন? ওই যেটা বলছিলাম যে বৃষ্টির রচনা মেঘের রচনা। তো বৃষ্টি নামে এই জন্য যে গাছের গোড়ায় যদি এই পানি না থাকে, বৃষ্টি না থাকে, তাহলে গাছ এই খাদ্য উৎপাদন করতে পারে না, অর্থাৎ তাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এজন্য প্রচুর পরিমাণে বৃষ্টিও প্রয়োজন, তাপও প্রয়োজন। আর এই সময় কেন ঝড় হয়, বাতাস হয়? এটা অনেক ডাল ভাঙে, অনেকের ক্ষতি হয়। এটার কারণ হচ্ছে যে সূর্যের তাপ যেখানে তীর্যকভাবে পড়ে, খাড়াভাবে পড়ে, সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। আবার যখন সূর্য হেলে যায় তখন ওই খালি জায়গা পূরণ করার জন্য চারিদিকের বাতাসটা প্রবল বেগে ওই জায়গায় আসতে শুরু করে, তখন ওখানে ঘূর্ণনের সৃষ্টি হয়, ঝড়ের সৃষ্টি হয়। এটা হলো ঝড়ের কারণ। আর ঝড়ের কারণে কিছু প্রাকৃতিক কিছু সমস্যা হয়, যেমন গাছের ফুল পড়ে, তারপরে গাছের ডাল ভাঙে, কারো ঘরের চালা ভাঙে, কিছু ক্ষতি হয় আর কি। তবে অধিকাংশ ক্ষেত্রে উপকারী হয়, অর্থাৎ সৃষ্টির গতিটা টিকে থাকে। এই জন্য মেঘ সৃষ্টি হয়, বৃষ্টি সৃষ্টি হয়। গাছের জন্য যে খাদ্য প্রয়োজন সেটা তৈরি হয় আপনার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, অর্থাৎ সূর্যর থেকে কার্বন ডাইঅক্সাইড আর গাছ তার শিকড়ের মাধ্যমে, অর্থাৎ মূললোম দিয়ে পানি শোষণ করে নেয়, আর বাতাস থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড। এই তিনটের সমন্বয়ে গাছ খাদ্য উৎপাদন করে। ফলে এই গাছের যে খাদ্য তৈরি হয়, এতে গাছ যেমন নিজে বেড়ে ওঠে, নিজের দেহের ক্ষয়রোধ করে, পুষ্টি সাধন করে গাছ। আর গাছের এই পাতা খেয়ে পিঁপড়ে থেকে শুরু করে হাতি পর্যন্ত, আর মশা থেকে শুরু করে তিমিমাছ পর্যন্ত সবাই বেঁচে থাকে। কারণ কি, ওই যে এই তাপের ফলেই যে আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতার ফলেই প্রাণের সৃষ্টি হয়। আর এই শ্যাওলা গুল্ম লতা যাই ফলে সেগুলো মাছে খায়, কীট পতঙ্গ খায়, ফড়িংয়ে খায়, পিঁপড়ে খায়, মশায় খায়, হাতিতে খায়, আর এভাবে সৃষ্টির গতিধারা টিকে থাকে। এটা বিশাল, আপনাকে একটু বড় করে ভাবতে হবে। আপনি যদি সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী হন তাহলে এটা বুঝতে পারবেন না। আর যারা সাধারণ মানুষ তারা তো বুঝতে পারে না, যারা সায়েন্সের ছাত্র তারা কিছুটা বুঝতে পারবে যে গাছ কীভাবে খাদ্য তৈরি করে। গাছ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপাদন করে, সেটা হচ্ছে যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের তাপ, আর গাছ তার শিকড়ের মাধ্যমে মূল লোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় মাটি থেকে পানি চুষে নেয়। এই তিনটে সমন্বয়ে খাদ্য উৎপাদন করে। এজন্য সূর্যের তাপ, আলো, বাতাস, মেঘ, বৃষ্টি, মাছ, পাখি, বৃক্ষ,
মাটি সবার সাথে সবার একটা গভীর সম্পর্ক আছে। এটা সাধারণ যারা তারা বুঝতে পারে না, এটা বোঝার জন্য গভীর চিন্তা ভাবনা দরকার। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা সবার জন্য সমান, অর্থাৎ সৃষ্টিকর্তা এই যে পৃথিবীতে আমরা যে 800 কোটি মানুষ আছি সবার কাছে তিনি সমান, কারণ তিনি সমানভাবেই আলো বাতাস খাদ্য আহার বন্টন করেন। কিন্তু আমরা যারা ক্ষুদ্র জ্ঞানের মানুষ, যারা সীমাবদ্ধ জ্ঞানের মানুষ, তারা আমরা শুধুমাত্র আমাদের এই জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বাড়াবাড়ি করি, আমরা হীনমন্যতায় ভুগি, ফলে আমাদের সমাজে বিভেদ সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি। আসুন আমরা বিভেদ ভুলে যাই, আমাদের একজনই সৃষ্টিকর্তা। আর আপনি যদি দেখেন যে পৃথিবীতে যে 4315 ধর্ম আছে, সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তাই মানে, যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বন্ধুরা, শেষ হলো আজকে আমার মেঘ আর বৃষ্টির রচনা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।